প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পর্যায়ভিত্তিক গতির আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে স্পন্দন গতির ক্ষেত্রে এনার্জি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তার সংশ্লিষ্ট যে লেখচিত্রগুলো ছিল বা যে কনসেপ্ট গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা নতুন আরো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা অলরেডি আমি এখানে হেডিং দিয়েছি। দেখো, সরল দোলকের গতি এবং সেই গতির ক্ষেত্রে পর্যায়কালে রাশিমালা আমরা কিভাবে বের করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এখন দেখো, আমরা চিত্রে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি এটা নিশ্চয়ই তোমরা অলরেডি আমি এটা কাজশক্তি ক্ষমতা অধ্যায় দেখিয়েছি তোমাদের, তাই না? এখন চিত্রে যে জিনিসটি দেখানো হচ্ছে, আমি যেটা ড্রয়িং করেছি, এটার নাম কি বলো তো? কে বলতে পারো? চিত্রে যেটা ড্রয়িং করা আছে। পর্যায়বৃত্ত দোলক। হ্যাঁ, এটা হলো সরল দোলক বলা হয় এটাকে, যেটা আমরা কাজশক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ে এসেছি, কিন্তু এইগুলো সরল দোলক বলা হচ্ছে এটা। আচ্ছা, এখন এই সরল দোলকটা সাম্যাবস্থা কোনটা বলতো? কোন অবস্থানে সাম্যাবস্থা আর কোনটা সর্বোচ্চ অবস্থা? ও এ অবস্থা সাম্য অবস্থা, আর ও বি হচ্ছে সর্বোচ্চ অবস্থা। ওবি হচ্ছে সর্বোচ্চ অবস্থা। ভেরি গুড। তো দোলকটা যখন ববটা যখন এই সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন সাম্যাবস্থার সাথে কত অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেলটাকে নামকরণ করা হয়েছে থিটা। তো এখন আমরা দেখব যে সরল দোলকের গতি কি আসলেই সরল স্পন্দিত স্পন্দন গতি কিনা বা সরল দোল গতি কিনা সেটা আমরা ব্যাখ্যা করব। তো সরল দোল গতির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমাদের ত্বরণ এ সমানুপাতিক কি হতে হয়? সরণের সমানুপাতিক, কিন্তু বিপরীত হতে হয়। আর ত্বরণ যদি সরণের সমানুপাতিক এবং বিপরীত হয় তাহলে বলও কি হবে? সরণের সমানুপাতিক এবং বিপরীত। আচ্ছা, এখন বলো তো তোমরা, এই দোলকটা যখন এ থেকে বি তে যাবে, তখন এ থেকে বি তে যাওয়ার ফলে সে একটা সরলরৈখিক দূরত্ব অতিক্রম করেছে। এই দূরত্বটাকে আমরা নামকরণ করব ধরো তোমার এক্স। এই সরণটাকে আমরা নামকরণ করছি এবি, যে সরণ এটাকে আমরা নামকরণ করলাম এক্স। আচ্ছা, এবারে চিত্র থেকে বলো তো কার মনে আছে, কে বলতে পারে বলো? ও এ দ্যাট ইজ ইকুয়াল টু ও বি, দ্যাট ইজ ইকুয়াল টু এই ও এ বা ও বি, এই দৈর্ঘ্যটাকে কি দৈর্ঘ্য বলা হয়? কার মনে আছে? কার্যকর দৈর্ঘ্য। ভেরি গুড, কার্যকরী দৈর্ঘ্য। এটা কাজশক্তি ক্ষমতা অধ্যায়ে পড়িয়েছি, তোমাদের মনে আছে, অনেকেরই মনে আছে। সবাইকে ধন্যবাদ যারা বলতে পেরেছো। এই ওএ কে বা ওবি এই দৈর্ঘ্যটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। সংজ্ঞাটা কি মনে আছে কারো? কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি? যে বলতে পারবে আমি খুব খুশি হব। কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি বলো? ওকে কি বলা হয় বলো? ও বিন্দুটার নাম কি? ঝুলন বিন্দু। আর এ বিন্দুটার নাম কি? ভার কেন্দ্র। তাহলে ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। সংখ্যাটা কিন্তু বলতে পারলে না, কিন্তু কার্যকরী দৈর্ঘ্য এটা তোমাদের শুধু মনে আছে। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা কি বললাম? নাইম হাসান বলো কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা। নাইম হাসান, কুইক রেসপন্স করো। আচ্ছা, যে পারবে সে বলো। নাইম হাসান ক্লাসে নাই, ক্লাসে জয়েন করে অন্য জায়গায় বিজি আছে সে। কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কে পারবে? সরল দোলকে ঝুলন বিন্দু হতে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কার্যকরী দৈর্ঘ্য বলা হয়। হ্যাঁ, ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে হবে এই সরল দোলকের গতি সরল দোল গতি কিনা, সেটা আমরা প্রমাণ করব। এই এ সমানুপাতিক মাইনাস এক্স, এই প্রমাণটা আমরা নিয়ে আসবো। আচ্ছা, এখন বলো তো, ববটা যখন সাম্যাবস্থায় ছিল, ববের ভর যদি এম কেজি হয়, তাহলে ববটা যখন সাম্যাবস্থায় ছিল তখন তার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তো সেই ওজনটা কত? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আচ্ছা, এবারে বলো তো, ববটা যখন সর্বোচ্চ অবস্থানে যাবে তখন তার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে এটা কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এবারে বলো তো, এম জিটা এই রেখার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে? চিত্র থেকে বলার চেষ্টা করো। উপরে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলে কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। তাহলে ওজন দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে এম জি কস থিটা, ভেক্টর কনসেপ্ট। আর এই দিকে যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে তোমার এম জি সাইন থিটা। এখন বলো কোন উপাংশের কি কন্ট্রিবিউশন বা কাজ কি? বলো, কে বলতে পারো? যে পারো সে বলো। এমজি কস থিটার কাজ কি আর এমজি সাইন থিটার কাজ কি? ওজনের যে দুটো উপাংশ তৈরি হলো তাদের কাজটা কি বলো? স্যার এমজি কস থিটার সুতার টান। ভেরি গুড। এখানে বি অবস্থানে থাকার কারণে সুতার যে টান অর্থাৎ টিবি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কার সমান হয়ে যাবে? ওই যে এমজি কস থিটা, এটা সমান হয়ে যাবে। তার মানে এমজি কস থিটা যে অংশটা, সেটা যেটা করবে সেটা সুতার যে টান আছে ওই অবস্থানে সেই টানটাকে
নিষ্ক্রিয় করবে বা ক্যান্সেল করবে। আচ্ছা, তাহলে আমরা একটা উপাংশ পেয়ে গেলাম। এবারে বলো তো এই যে mg sin থিটা এইটা কি করবে বলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। mg sin থিটাটা কি করবে? এটা দোলন সৃষ্টি করবে। এই mg sin থিটাটাই ওই যে তোমার ববটাকে যে বি অবস্থানে টেনে নিয়ে গিয়েছো, এরপরে যদি তুমি ছেড়ে দাও তাহলে mg sin থিটা বলের কারণে ববটা আবার কোথায় যাবে, এ থেকে বি থেকে এর দিকে যাবে। ঠিক আছে, তার মানে আমার এই ক্ষেত্রে দেখো তো ববটা যখন তুমি এ থেকে বি তে নিয়ে যাচ্ছ তখন mg sin থিটার ডিরেকশনটা কোন দিকে বলো, এ থেকে বি এর দিকে নাকি বি থেকে এ এর দিকে? তোমরা কি বি শুনতে থেকে পাচ্ছ? এর দিকে। বি থেকে বি এর থেকে দিকে। এর দিকে। একটু রেসপন্স করো। হ্যাঁ, তাহলে আমরা এই যে mg sin থিটা যে বল, এই বলটাই হচ্ছে তোমার প্রত্যয়নী বল বা পুনরানয়ন বল, বাধাদানকারী বল, স্থিতিস্থাপক বল। ঠিক আছে, এই বলের কারণে কি হচ্ছে, ওই এম কেজি ভরে যে ববটা তুমি নিয়েছো সেটা আবার সাম্যাবস্থায় ফিরে যাচ্ছে। এই জন্য এই mg sin থিটা এটার নাম হচ্ছে প্রত্যয়নী বল বা পুনরানয়ন বল বা স্থিতিস্থাপক বল বা কার্যকর বল, যে কোনো নামে নামকরণ করতে পারো, এই যে আমি যে নামগুলো বললাম। তো তাহলে প্রত্যয়নী বলটা এখন বলো তো এই বলটা সরণের কোন দিকে কাজ করতেছে, সরণের দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। বিপরীত দিকে। দিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো কার্যকরী বল, বা আমি বাংলা ভাষায় মুখে বলে দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখবে। কার্যকরী বল F দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস mg sin থিটা। দেখো মাইনাসটা কেন নিলাম, ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবারে যেহেতু এটার মধ্যে গতি তৈরি হবে, তার মানে আমরা কি লিখতে পারি, অর্থাৎ ত্বরণ তৈরি হবে, তাহলে আমরা লিখতে পারি F ইজ ইকুয়াল টু কত, ma দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস mg ইনটু থিটা। দেখো আমরা সাইন থিটাটাকে আমরা থিটা লিখেছি, এটা কেন লেখা হলো, কোন কনসেপ্ট অ্যাপ্লাই করে এটা লেখা হয়েছে বলো? সাইন থিটাকে কখন লেখা হয়, যখন থিটার মানটা লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি হয়, অর্থাৎ কৌণিক বিস্তার যেটা, এই যে থিটা যে তুমি অ্যাঙ্গেল যেটা নিয়েছো, অর্থাৎ তুমি কত দূরত্বে তুমি টেনে ছেড়ে দিবা, ওই যে কৌণিক যে অ্যাঙ্গেলটা বিস্তার, এটাকে বলা হয় কৌণিক বিস্তার। ঠিক আছে, তো এই কৌণিক বিস্তার থিটার মানটা যদি 4 ডিগ্রি বা তার চেয়ে ছোট হয়, সমান সর্বোচ্চ 4 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে এই যে সাইন থিটা ক্যালকুলেশন করলে যে মান পাওয়া যায়, বলে তো সাইন থিটা ক্যালকুলেশন করলে কোন এককে মান পাওয়া যায়, আর থিটা ক্যালকুলেশন করলে কোন এককে মান পাওয়া যায়? সাইন থিটাটা হচ্ছে ডিগ্রি পরিমাপে মান, আর এই থিটাটাকে সিম্পলি কোন পরিমাপে মান বলা হয় বলো? রেডিয়ান পরিমাপে মান। তার মানে সেক্ষেত্রে এই সাইন থিটা ডিগ্রি পরিমাপে মান আর রেডিয়ান পরিমাপে মানটা কি হয়, পরস্পর সমান হয়। তার মানে সরল দোলকের গতির ক্ষেত্রে অন্যতম একটা কন্ডিশন হচ্ছে কৌণিক বিস্তার অবশ্যই কি হতে হবে, সর্বোচ্চ 4 ডিগ্রি বা তার চেয়ে কি হতে হবে, ছোট হতে হবে। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন ফর সিম্পল পেন্ডুলাম। আর যদি তোমার 4 ডিগ্রি বেশি হয়ে যায় সেটা অন্য, এটা হচ্ছে স্ক্যাটার, জটিল দোলক আর কি, ওটা স্ক্যাটার পেন্ডুলাম আছে, সেটা তোমাদের এই লেভেলে নাই। আমরা এখন সরল দোলক পড়ছি। তাহলে সরল দোলকের ক্ষেত্রে কন্ডিশনটা কি, অবশ্যই কৌণিক বিস্তার কি হতে হবে, 4 ডিগ্রি বা তার চেয়ে কম হতে হবে। তো 4 ডিগ্রি বা তার চেয়ে কম হলে কি ঘটনা ঘটবে, ডিগ্রি পরিমাপে যে মান পাওয়া যায় সেই মানটা রেডিয়ান পরিমাপে যে মান পাওয়া যাবে সেই মানটার অলমোস্ট কি হয়ে যায়, কাছাকাছি বা সমান হয়ে যায়। এই জন্য আমরা সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, থিটা লিখতে পারি। এই যে কথাগুলো বলা হলো এইগুলো সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এখন দেখো উভয় পক্ষ থেকে তোমার এই যে বাম পার্শ্বের এম আর ডান পার্শ্বের এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে তৈরি হচ্ছে a ইকুয়াল টু মাইনাস জি, আর থিটা মানে কি বলো তো, চাপ বাই ব্যাসার্ধ। আচ্ছা এখন বলো চিত্র থেকে বলো চাপ কোনটা, চিত্র থেকে বলো চাপ বাই থিটা মানে কি, থিটা রেডিয়ান কোণ মানে কি, চাপ ডিভাইডেড কি ব্যাসার্ধ। সে ব্যাসার্ধ ও এও নিতে পারো ও বিও নিতে পারো। দেখো থিটার পরিবর্তে লেখা হয়েছে এবি বাই ও এ, এটার ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এবিটা এখানে প্রশ্ন কিসের করেছে দৈর্ঘ্য? কি, আনসার দাও। আচ্ছা, তোমাদের রেসপন্স এত দুর্বল হলে তো হয় না। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ এই থাকবে ইজ ইকুয়াল টু মাইনাস জি, এবি মানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স, আর ও এ মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, দেখো বা পরের লাইন আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এখন আমরা এখান থেকে দেখো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লেখা হচ্ছে, অর্থাৎ তাহলে আমরা নিশ্চয়ই এই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু একটা রাশি ধরে নিয়েছি কারো একটা পরিবর্তে, সেটা হচ্ছে জি বাই এল। এই
অনুপাত রাশিটির পরিবর্তে ওমেগা স্কয়ার ধরা হয়েছে। এটার ব্যাখ্যা সেম ব্যাখ্যা আমরা আগেও ধরেছিলাম, তোমার ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম। ওই কে বাই এম এর পরিবর্তে কেন ওমেগা স্কয়ার ধরা হয়েছিল তার ব্যাখ্যা যা, আর এখানে আজকে যে জি বাই এল তার পরিবর্তে যে ওমেগা স্কয়ার ধরা হলো তার ব্যাখ্যাও হচ্ছে তাই। অর্থাৎ এখানে জি বাই এল এই অনুপাত রাশিটির একক এবং মাত্রা যা হবে, ওমেগা স্কয়ার এই রাশিটির একক এবং মাত্রা হচ্ছে তাই। এই জন্য জি বাই এল কে কি ধরা হয়েছে, ওমেগা স্কয়ার ধরা হয়েছে। যে ওমেগাটাকে কি বলা হয়, কৌণিক কম্পাঙ্ক বলা হয়। বৃত্তাকার গতির ক্ষেত্রে এটাকে আমরা কৌণিক বেগ বলি। আচ্ছা, তাহলে এখন বলো তো যে কোনো একটা নির্দিষ্ট স্থানে জি কি কনস্ট্যান্ট, এল কি কনস্ট্যান্ট, তাহলে এখন বলো তো ওমেগা স্কয়ার এই রাশিটি কি বলো পরিবর্তনশীল নাকি কনস্ট্যান্ট কোন একটা নির্দিষ্ট স্থানে? constant. তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ সমানুপাতিক মাইনাস এক্স। এই যে এ সমানুপাতিক মাইনাস এক্স যেটা, এটা কার কার সংজ্ঞা বলো, ম্যাথমেটিক্যাল কোন গতির সংজ্ঞা এটা বলো? এ সমানুপাতিক মাইনাস এক্স হলে এই গতিটার নাম কি? সরল সঞ্চিত সরল সঞ্চিত স্পন্দন গতি। একটা স্টুডেন্ট বলতে পেরেছে। তাহলে আমরা কি বলতে পারি বলো, স্বল্প বিস্তারে অর্থাৎ 4 ডিগ্রি যেটা কৌণিক অ্যাঙ্গেলটা বলা হচ্ছে কৌণিক বিস্তার, তাহলে স্বল্প বিস্তারে সরল দোলকের গতির নাম কি বলো? উত্তর হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি বা সরল দোল গতি, যেটাকে আমরা শর্টকাট কি বলি, সিম্পল হারমোনিক মোশন, SHM বলা হয়। তাহলে স্বল্প, আমরা এটাই প্রমাণ করলাম যে স্বল্প বিস্তারে সরল দোলকের গতি হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি। তো পরীক্ষায় অনেক সময় 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন। দেখা যায় স্বল্প বিস্তারে সরল দোলকের গতি সরল দোল গতি বা সরল সঞ্চিত স্পন্দন গতি। তখন তোমাকে এই চিত্রটা দিয়ে এই প্রমাণ পর্যন্ত আসতে হবে। এই প্রমাণ পর্যন্ত আসলে তুমি 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা অনেক সময় আসে। আচ্ছা, এবারে আমাদের আরেকটি টার্গেট হচ্ছে, আমরা এতক্ষণ এই সরল দৈর্ঘ্যের গতির নাম কি সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এবার আমরা পর্যায়কালের একটা রাশিমালা আছে সেইটা আমরা ক্যালকুলেশন করব। সেটা অলরেডি আমাদের এখানে বের করা হয়ে গেছে অলরেডি। পর্যায়কালের ক্ষেত্রে দেখো আমরা এখানে কি বের করেছিলাম, দেখো তো ওমেগা স্কয়ার কার পরিবর্তে ধরেছি বলো আজকের আলোচনা থেকে বলো। পর্যায়কাল এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। জি বাই এল। হ্যাঁ, ওমেগা স্কয়ার ইকুয়ালটা আমরা ধরেছি জি ডিভাইডেড এল। তাহলে আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, ডান পাশে এসে রুট হয়ে যাবে জি বাই এল, যেহেতু বাম পাশে ওমেগা স্কয়ার আছে। এবারে আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে 2 পাই ডিভাইডেড টি, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার জি ডিভাইডেড এল। বা পরের লাইনে আমরা এখন পেয়ে যাচ্ছি, দেখো পর্যায়কাল দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড জি। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল বা পর্যায়কাল যেটাই বলো না কেন তার সমীকরণ। দেখো তো আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পেরেছি, বুঝতে পেরেছে কিনা করলাম ক্যালকুলেশনটা? জি স্যার। আচ্ছা, ভেরি সিম্পল ভেরি সিম্পল। তাহলে আমরা এখানে পর্যায়কালের রাশিমালা পেয়ে গেলাম। এখন বলো, তোমরা বলো যে কোনো স্থানে কি জি এর মান কি কনস্ট্যান্ট না পরিবর্তনশীল বলো, অভিকর্ষ স্তরণের মান কি স্থির না পরিবর্তনশীল? পরিবর্তনশীল। পরিবর্তনশীল। তাহলে এখন বলো তো কোন নির্দিষ্ট তোমার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল যদি স্থির থাকে, এক নাম্বার এল যদি স্থির থাকে, এল স্থির থাকলে দোলনকাল কার সাথে কিভাবে পরিবর্তন হবে বলো? এল স্থির থাকলে বলো সমীকরণ থেকে বলো। অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ভেরি গুড। কার্যকরী দৈর্ঘ্যটা দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি, জি কমে গেলে টি কি হবে, বেড়ে যাবে, আর জি যদি বেড়ে যায় টি কি হবে, কমে যাবে। এটা একটা সূত্র, এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, সরল দোলকের একটা সূত্র। তোমার ত্বরণের সূত্র এটা, মানে দোলনকালটা ত্বরণের সাথে পরিবর্তন হচ্ছে। 2 নাম্বার আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট স্থানে যদি আমরা এল এর মান পরিবর্তন করি, তো কোনো নির্দিষ্ট স্থান হলে জি কি হবে বলো, জি স্থির থাকবে। তো জি যদি স্থির থাকে তাহলে দোলনকালটা কার্যকরী দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে এই সমীকরণ থেকে বলো। ট্রিপল স্টার যে সমীকরণ, তাহলে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা কি শিখলাম বলো, তাহলে আমরা যেটা শিখলাম যে কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায় কোনো নির্দিষ্ট স্থানে তাহলে দোলনকাল বেড়ে যাবে, আর কার্যকরী দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে দোলনকাল কি হবে, কমে যাবে। দেখো তো এটা বুঝতে পেরেছি কিনা। এই দুইটা সূত্র হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্র। তাই একটা হচ্ছে ত্বরণের সূত্র আর একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র বা কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। তাহলে দোলনকাল এই দুটা রাশির উপরে নির্ভর করে, একটা হচ্ছে এল এর উপরে আর একটা জি এর উপরে। তো দোলনকালের যে সমীকরণ এবং সেই সমীকরণের যে অ্যানালাইসিস, এটা বুঝতে পেরেছে কিনা সবাই বলো। জি স্যার। আচ্ছা, এবার এখান থেকে আরো অনেক কিছু জানার আছে।
কি জানার আছে দেখো, আমি তোমাদের একটা জিনিস উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা এখানে একটা সরল দোলক নিলাম। ধরো এই সরল দোলকের কার্যকরী, এটা তোমার মানে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আর কি। ধরো এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ধরো আমি বললাম যে এল ইকুয়াল টু ধরো 2 মিটার, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। এখন এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি আচ্ছা এই অবস্থায় যখন কার্যকরী দৈর্ঘ্য কোনো নির্দিষ্ট স্থানে এটা করা হচ্ছে, তো কোনো নির্দিষ্ট স্থানে হলে বলো তো জি কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে 2 নং কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে এখন বলো, আমি যদি কার্যকরী দৈর্ঘ্য এল এর মানটা এখন ধরো 2.4 মিটার করে দিই, কার্যকরী দৈর্ঘ্য আমি বৃদ্ধি করলাম, আমি কমাইতেও পারি, কিন্তু একটা বুঝলে বাকিটা বুঝতে পারবে তুমি। আচ্ছা এখন ঘটনা কি ঘটবে বলো তো, ধরো আমার যখন কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু 2 মিটার ছিল, তখন ধরো দোলনকাল ছিল ধরো তোমার 4 সেকেন্ড। আমি জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এখন আমার কার্যকরী দৈর্ঘ্য যখন 2.4 মিটার হবে, তখন দোলনকালটা কি হবে বলো তো? এই 4 সেকেন্ডের চেয়ে বেশি হবে না কম হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তো ধরো আমি আমি আন্দাজে একটা মান দিয়ে তোমাদের বুঝাবো আর কি। তো ধরো আমি এখানে টি ইকুয়াল টু পেয়ে গেলাম ধরো 4.5 সেকেন্ড পেয়ে গেলাম, 4.5 সেকেন্ড পেয়ে গেলাম। আচ্ছা এখন বলো তো, আমার যখন কার্যকরী দৈর্ঘ্য 2 মিটার ছিল, তখন আমার হাতটা খেয়াল করো, আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, যে ববটা এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে কত সময় লাগবে? যখন কার্যকরী দৈর্ঘ্য 2 মিটার ছিল, এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যেতে কত সময় লাগবে? 2 মিটারের ক্ষেত্রে 4 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড লাগবে। একটু ভালো করে কথা বলার চেষ্টা করো সায়েন্সের স্টুডেন্ট। তাহলে তোমার টোটাল দৈর্ঘ্য কত, মানে দোলনকাল কত বলা আছে? 4 সেকেন্ড না? তো দোলনকাল মানে কি, এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্তে যাবে, আবার ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে। তাহলে যদি আমার 4 সেকেন্ড হয়, তাহলে একটা অর্ধ দোলনে কত সময় লাগছে? এখানে 2 সেকেন্ড লাগছে। জি স্যার। কি নিতে পেরেছো কথাটা? জি স্যার। এখন পরেরটার ক্ষেত্রে কামাল হাসান বলো, কুইক রেসপন্স করো। পরেরটার ক্ষেত্রে কি হবে? কার্যকরী দৈর্ঘ্য যখন 2.4 মিটার করেছো, আনমিউট করো কামাল। তাহলে আমার এই ক্ষেত্রে অর্ধ দোলনে কত সময় লাগবে এবং সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো? স্যার 3.25 সেকেন্ড লাগবে স্যার। 3.25 না, ভেরি আনফরচুনেট, তোমরা এত দুর্বল ম্যাথে, এটা আমার জানা ছিল না। 1.25 মিটার হবে, 25 সেকেন্ড হবে, অর্ধ দোলনে সময় লাগবে। 4.5 বলা আছে, 4.5 এর অর্ধেক কি হয়? 2.25 সেকেন্ড হয়। ভেরি স্যাড, ভেরি ব্যাড, তোমরা এইগুলো জানো না, ম্যাথে দুর্বল তোমরা। তাহলে তোমার 6.5 সরি স্যার, ওইটাকে 6.5 মনে করছিলাম। এটা 6.5 না, ওটা হচ্ছে 4.5। একটু ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করো, আমি উচ্চারণ করছি কিন্তু, আমি শুধু লিখে দিই নাই। আচ্ছা তাহলে তোমার এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে এখন সময় লাগবে কত? 2.25 সেকেন্ড। So what is the physical interpretation between the two value? এই দুটা ভ্যালু থেকে আমরা কি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করতে পারি বলো? হোয়াট ইজ দ্য কনসেপ্ট বলো তো? আগে আমার খেয়াল করো, আমি একটু তোমাদের আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে, ধরো আমি নাম দিয়ে বলতেছি, হ্যাঁ, এ থেকে বি। তো ধরো এ থেকে বি তে যেতে আগে কত সময় লেগেছে বলো তো? 2 সেকেন্ড। খেয়াল করো, এখন আমার যখন কার্যকরী দৈর্ঘ্য আমি 2.4 মিটার করে দিয়েছি, তখন আমার কত সময় লাগছে ওই সেম দূরত্ব যেতে? 2.25 সেকেন্ড। আচ্ছা একটা স্টুডেন্ট রেসপন্স করলো, তোমাদের যে রেসপন্স এত খারাপ, আমার যা কিছু বলতে পারতেছি না ক্লাসে। তাহলে আমার এই ক্ষেত্রে 2.25 সেকেন্ড সময় লাগবে। তো যে বললে সে ব্যাখ্যা দাও, তাহলে এইটা দ্বারা কি বোঝানো, মানে বুঝতে পারছো তুমি বলো? আগে যে আমার এই যে ধরো আমার এই দূরত্বটা ধরো তোমার 5 মিটার, ধরো এত না, ধরো আমি ধরলাম যে তোমার 6 সেন্টিমিটার। এ থেকে বি যে দূরত্বটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই দোলকটা আগে এ থেকে বি তে যেতে, এই 6 সেন্টিমিটার দূরত্বে যেতে তার সময় লাগতো 2 সেকেন্ড। এখন সেম দূরত্ব যেতে তার সময় লাগছে 2.25 সেকেন্ড। সো হোয়াট উইল ইউ ইন্টারপ্রেট এখান থেকে তোমার কি ইন্টারপ্রিটেশন আসতেছে বলো? স্যার এখানে দূরত্ব বৃদ্ধি করলে স্যার সময় বেশি লাগে। দূরত্ব কার্যকরী বৃদ্ধি দৈর্ঘ্য করেছে, বৃদ্ধির কারণে এখানে দোলনকাল বৃদ্ধি পেয়েছে। এটা ফিজিক্স না, হ্যাঁ, এটা হচ্ছে তুমি যেটা বললা এটা ম্যাথ, কিন্তু আমরা এখন কিন্তু পড়তেছি ফিজিক্স। সেটা তো বৃদ্ধি পেয়েছে, এটা তো দেখাই যাচ্ছে, একটা 2 সেকেন্ড আর একটা 2.25 সেকেন্ড। এই ম্যাথটা তো করেছি অলরেডি, আমরা করেছি তো। কিন্তু আমি কি সেই ম্যাথ চাচ্ছি, নাকি আমি
ফিজিক্যাল সিগনিফিকেন্সটা চাচ্ছি। এটা তো ফিজিক্যাল একটা ব্যাখ্যা আছে, তাই না? আচ্ছা, বলতে পারলাম না, এগুলো বলা উচিত। আমি অনেকগুলো মানে ক্লু দিয়েছি অলরেডি। আমার আগে এ থেকে বিতে যেতে সময় লেগেছে 2 সেকেন্ড, এখন আমার ওই সেম ডিস্টেন্স মানে 6 সেন্টিমিটার, এই দূরত্ব যেতে এখন তার সময় লাগছে আগে এখন তোমার 2.25 সেকেন্ড। আগে যেখানে লেগেছে 2 সেকেন্ড, এখন বলো সময় কি এখানে বেশি লেগেছে না কম লেগেছে বলো, ওই সেম দূরত্ব যেতে। স্যার বেশি লেগেছে। তো বেশি লাগার অর্থ কি? তাহলে কি তোমার সময়টা কি তোমার এখানে লস হচ্ছে, নাকি সময়টা এখানে লাভ করেছো তুমি বলো তো? ধরো তুমি তোমার অবস্থান এ তে, তোমার একটা বন্ধু আছে বি তে, তো তুমি আগে ওই বন্ধুর সাথে দেখা করতে যেতে সময় লেগেছে কত? 2 সেকেন্ড। এখন তোমার ওই বন্ধুর লস সাথে হয়েছে দেখা করতে যেতে সময় লাগছে কত সেকেন্ড? 2.25, তো স্যার লস হয়েছে। তাহলে কি সময় কি লস হয়েছে না লাভ হয়েছে বলো? লস লাভ বুঝো তো নাকি? জি স্যার, লস হয়েছে। লস হয়েছে। কত সেকেন্ড লস হয়েছে সেটা আমরা এখান থেকে এটা মাইনাস করলে কিন্তু আমরা পেয়ে যাই। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার। আচ্ছা, তোমাদের রেসপন্সটা এত খারাপ, এত মানে স্লো তোমাদের রেসপন্স, আমি বুঝি না। তাহলে আমার এই ক্ষেত্রে তাহলে আমরা কি শিখলাম বলো? একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে এই সরল দোলকটা কি হয় বলো? এটা কি দ্রুত চলবে না ধীরে ধীরে চলবে এখন বলো? আগে স্যার ধীরে ধীরে চলবে। তাহলে এখন ধীরে ধীরে চলবে। তাহলে ধীরে ধীরে চললে কি সময় লাভ করবে নাকি সময় লস করবে? সে সময় কি মানে স্যার সে লস লাভ করবে। করবে না হারাবে বলো? স্যার সময় হারাবে। সময় হারাবে। আচ্ছা, ঠিক একইভাবে আমি কার্যকরী দৈর্ঘ্য যদি কমিয়ে দিতাম তাহলে কি এখন আর ব্যাখ্যাটা দিতে পারবে না তুমি? কার্যকরী দৈর্ঘ্য যদি কমানো হয় জি স্যার। তাহলে দোলনকাল কমে যাবে, আর দোলনকাল কমে গেলে তোমার কি হবে? এটা কি স্লো চলবে নাকি মানে ধীরে চলবে না দ্রুত চলবে? স্যার দ্রুত চলবে। দ্রুত চলবে। আর দ্রুত চললে কি, ধরো তোমার আগে এ থেকে বি তে তুমি দেখা করতে যেতে 2 সেকেন্ড সময় পরে, এখন তুমি দেখা করতে যাচ্ছ 1.8 সেকেন্ড পরে, তাহলে কি তুমি খুব দ্রুত দেখা করতে যাচ্ছ না? জি স্যার। জি স্যার। সময় কি এখানে তুমি লুজ করবা না হারাবা মানে লাভ করবা বলো? স্যার লাভ স্যার লাভ করবে। করবে। লাভ করবা। সো দ্যাট ইজ দ্য ফিজিক্যাল এক্সপ্লানেশন। এটাই হচ্ছে ফিজিক্স। এখন সামিউল এটাকে সামারি করো। আমরা এই যে কার্যকরী দৈর্ঘ্য দিয়ে যে ঘটনাটা ব্যাখ্যা করলাম, এটা সামারি করো, কুইক রেসপন্স করো। স্যার কার্যকরী দৈর্ঘ্য যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখা যাচ্ছে যে সরল দোলকের যে দোলনকাল সেটা বৃদ্ধি পাচ্ছে, মানে সময় আমাদের লস হচ্ছে। অপরদিকে কার্যকরী দৈর্ঘ্য যদি আমরা কমাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমাদের যে দোলনকাল সেটা কমে যাচ্ছে, অর্থাৎ সময়ে লাভ হচ্ছে। সময় অর্থাৎ লাভ ওই হচ্ছে। ক্ষেত্রে স্যার সরল দোলকটি দ্রুত গতিতে চলছে। ভেরি গুড। আর আগেরটার ক্ষেত্রে স্লো চলবে, ধীরে চলবে। তাহলে ধীরে আগেটা চললে সময় ধীরে হারাবে, চলবে। আর দ্রুত চললে সময় লাভ করবে। তাহলে এই যে সময় হারানো বা লাভ করার এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা একটু মাথায় রেখো। এগুলো দিয়ে অঙ্ক করাবো আমি। এই কনসেপ্ট গুলো যদি তুমি না জানো তাহলে তো অঙ্ক করতে পারবে না। আমি তো এই জন্য এই কথাগুলো বারবার বোঝানোর চেষ্টা করতেছি। এই ফিজিক্যাল যে কনসেপ্ট গুলো আছে, ইন্টারপ্রিটেশন, সেইগুলোই জানতে হবে। এইগুলোই তো ফিজিক্স। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে এটা কি ফিজিক্স শেখা যায়? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম এখান থেকে। আচ্ছা, এই সেম জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না যে আমার যদি কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে আমি যদি স্থান পরিবর্তন করি? কামাল হাসান ব্যাখ্যা দাও। আমরা যদি কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে, কামাল হাসান আনমিউট করো। জি স্যার। আনমিউট করবা, মিউটে রাখো কেন? আনমিউটে রাখো। জি স্যার। বলো এখন। আমি যদি মানে কার্যকরী দৈর্ঘ্য স্থির রেখে সরল দোলকের স্থান পরিবর্তন করা হচ্ছে, ধরো তুমি বিল্ডিং এর নিচতলায় একটা এক্সপেরিমেন্ট করেছো, তুমি 10 তলায় চলে গেছো, তাহলে স্থান কি হলো? পরিবর্তন হলো না? কার্যকরী দৈর্ঘ্য কিন্তু ওটাই আছে। জি তাহলে স্যার। সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে বলো? স্যার জি এর মান যদি স্যার কমে যায় স্যার, আবার এই যদি যে বলছো কেন? দোলন কাল আবার বেড়ে যাবে স্যার। যদি কথা কেন বলছো? আমি ও যদি জি স্যার। নিচতলা থেকে 10 তলায় যাই, উপরের দিকে যাই, তাহলে জি এর মান কি হয়? স্যার কমে যাবে স্যার। তাহলে যদি কেন কথা বললো? এটা মহাকর্ষ অধ্যায়ে পড়ানো হয়েছে। জি স্যার। পড়ো, হ্যাঁ, লেখাপড়া করো। তোমাদের যে দুর্বলতা এগুলো কাটাইতে হবে, জড়তা কাটাইতে জি হবে। স্যার। লেখাপড়া করলে এইগুলো দূর হয়ে যাবে। তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা পড়ো না তাই এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা বলো, বলতে থাকো। তাহলে নিচতলায় কি ঘটবে, উপরে গেলে কি ঘটবে? স্যার নিচতলা থেকে স্যার যে উপরতলায় যে এর মান স্যার কম, তো যখন নিচতলায় থাকবো তখন এখানে দোলন কাঠটা স্যার
জি এর মান বেশি থাকার কারণে দোলনকাল কম হবে স্যার। আর যখন আমরা উপরতলায় যাব তখন জি এর মান দেখা যাবে কমে গেছে নিচতলা থেকে, তখন স্যার দোলনকালটা বৃদ্ধি পাই যাবে স্যার। তাহলে এই যে স্যার দোলনকাল এই ক্ষেত্রে হ্যাঁ বৃদ্ধি পেলে হ্রাস পেলে যে সময় হারানো লাভ করা লসের বিষয়টা একটু ব্যাখ্যা করো। স্যার এই যে দোলনকাল যখন বৃদ্ধি পায় তখন স্যার ওই দূরত্বটা একই দূরত্ব যেতে স্যার বেশি সময় লাগে, মানে তাই ধীরে এই ধীরে কারণে চলবে, তখন এটাকে বলো যে ধীরে ধীরে চলবে। ধীরে ধীরে চলছে স্যার। সেই ক্ষেত্রে ওই ববটা যখন ওই চলে তখন এটা ধীরে ধীরে চলে, কিন্তু নিচতলায় দেখা যাবে যে জি ধীরে এর ধীরে মান চললে কম আছে বলবা যে বেশি। ধীরে ধীরে চললে সময় হারাবে, সাথে সাথে ওই কথাটা বলে জি দাও, মানে জি স্যার, আনসারের ধীরে ধীরে সবসময়। চললে স্যার সময় হারাবে। হ্যাঁ এবারে উপরে কিন্তু চলে যাও। যখন উপরের দিকে উপরতলায় যাবে তখন স্যার ধীরে ধীরে চলবে, এই কারণে তার মানে সময় বেশি লাগবে। আর যখন নিচতলায় আসবে স্যার তখন দ্রুত চলবে এবং সময় কম লাগবে স্যার। আচ্ছা আমি আবারও একটু ভালো করে ক্লিয়ার করে বলছি, আমরা যখন নিচতলায় ছিলাম তো সেটা ধরো ভূপৃষ্ঠ, তাহলে সেখানে জি এর মান কি সবচেয়ে বেশি, তো জি এর মান বেশি হলে টি কি হবে, কম হবে। তো টি কম হওয়া মানে কি বলো, টি কম হলে কি এটা দ্রুত চলবে, আর দ্রুত চললে কি হবে সেটা সময় লাভ করবে। আনসার শেষ। দ্রুত চলা এটা সরল দৈর্ঘ্যের গতিটা ব্যাখ্যা জি করলাম। স্যার। আচ্ছা এবারে যখন আমরা উপরে যাব তখন জি কি হবে, কমে যাবে। আর জি যদি কমে যায় তাহলে দোলনকাল জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে এটা পরিবর্তন হচ্ছে, তো জি কমে গেলে টি কি হবে, বেড়ে যাবে। তো টি বেড়ে যাওয়া মানে কি, তাহলে আমরা 10 তলায় গেলে এই দোলনকাল বেড়ে যাচ্ছে। আর দোলনকাল যদি বেড়ে যায় তাহলে সেটা কি দ্রুত চলবে নাকি আস্তে আস্তে বা ধীরে চলবে, গতিটা বলো জি আগে। স্যার, দোলনকাল বেড়ে গেলে ধীরে ধীরে চলবে স্যার। ধীরে ধীরে চলবে, আর ধীরে ধীরে চললে সময় কি হবে, লুজ হবে, সময় হারাবে সে। জি স্যার। তাহলে টাইম গেইন আর টাইম লুজ এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা সবাই বলো। আমরা এটা দুইটা দিয়ে ব্যাখ্যা করলাম, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য দিয়ে জি আর স্যার। একটা জি দিয়ে। এই যে কনসেপ্ট গুলো এগুলো ভালো করে মাথায় মানে রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়। আচ্ছা তাহলে আমরা মোটামুটি সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য আমরা সম্বন্ধে যেটা দোলনকাল যে পরিবর্তন হয় তার উপরে এবং জি এর উপরে সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এখন আমরা এই যে কার্যকরী দোলনকালের যে সমীকরণটা বের করলাম এইটা ব্যবহার করে আমরা অঙ্ক করব, আগামী ক্লাসে আমরা অঙ্ক করব এল ডিভাইডেড জি। তো এখন আমরা এই সমীকরণ ব্যবহার করে আরো কিছু জিনিস আমরা একটু শিখতে চাচ্ছি। যে সরল দোলকের যে দোলনকালের সমীকরণটা বের করলাম, এই সরল দোলকের বেশ কয়েকটা ব্যবহার আছে। এক নাম্বার ব্যবহার হচ্ছে তোমার জি এর মান বের করা যায়। ঠিক আছে, জি এর মান বের করা যায়, সেটা কিভাবে বের করা যায় দেখো আমি খুবই ঝটপট উত্তর দিব। এক নাম্বার ব্যবহার হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়। ঠিক আছে, জি এর মান নির্ণয় করা যায়। এটা তোমরা এটা একটা এক্সপেরিমেন্ট আমরা 9-10 এ করেছি, তোমরা কি এটা করেছো? 9-10 এ কি এই এক্সপেরিমেন্টটা ছিল বলো তো, অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়ের এক্সপেরিমেন্ট? না স্যার, করা হয়নি স্যার এটা 9-10। আচ্ছা তাহলে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আমরা 9-10 এ করে এসেছি এটা ব্যবহার করে। তো এখন এখান থেকে বলো তো বর্গ করলে আমরা ফাইনালি আমরা এখানে কি পেয়ে যাই বলো তো, জি ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল স্যার বাই L/T স্কয়ার। এটা একটা সমীকরণ নাম্বার 1 দিয়ে দাও। আচ্ছা এবারে তোমার এক্সপেরিমেন্ট করার জন্য তোমার এখানে বেশ কয়েকটা জিনিস লাগে, একটা হচ্ছে বব লাগবে, সুতো লাগবে, স্ট্যান্ড লাগবে, স্টপ ওয়াচ লাগবে। স্টপ ওয়াচ হচ্ছে সময় গণনা করার জন্য লাগবে। তো তারপরে তোমার এই ববের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য তোমার ওই স্লাইড ক্যালিপার্স দেওয়া হয়। তো সেইগুলো ব্যবহার করে তোমার তোমার এক্সপেরিমেন্টে এই বিষয়গুলো তোমার লাগে। তো ধরো আমরা এখানে একটা স্ট্যান্ডের সাথে হুকের সাথে সরল দৈর্ঘ্য আমরা কার্যকরী দৈর্ঘ্য এটা নিলাম। তো ধরো আমরা কার্যকরী দৈর্ঘ্য L1 ইকুয়াল টু ধরো 100 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এখন আমরা দোলনকালটা বের করতে চাচ্ছি। দোলনকাল, তো দোলনকাল বের করার জন্য কি করব, আমরা এই ববটাকে সাম্যাবস্থা থেকে এখান থেকে এনে টেনে ছেড়ে দিব। তো টেনে ছেড়ে দিয়ে কতটা দোলন নিব সেটা যে কোনো একটা দোলন নিয়ে নাও। ধরো তোমার এক্ষেত্রে n1 দোলন নিলাম, n1 ইকুয়াল টু ধরো তোমার 20টা দোলন নিলাম। 20টা দোলন মানে কি, এই সর্বোচ্চ অবস্থান থেকে এই প্রান্তে যাবে আর এই প্রান্তে আসবে এক, এভাবে কতটা দোলন নিবা, 20টা। তো এই দোলন সংখ্যা যখন তুমি কাউন্টিং শুরু করবা তখন স্টপ ওয়াচটা কি করতে হবে, তোমার হাতে যে স্টপ ওয়াচটা আছে সেটা অন করতে হবে। স্টপ ওয়াচ যদি অন করো তাহলে 20টা দোলন যখন শেষ হয়ে যাবে তখন স্টপ ওয়াচটা কি করে দিবে, বন্ধ করে দিবে। আচ্ছা এই স্টপ ওয়াচ থেকে তাহলে 20টা দোলনের জন্য কি পেয়ে যাবে বলো তো, সময় পেয়ে যাবে, এটাকে নামকরণ করো T1। এখন বলো 20টা দোলনের জন্য যে সময় সেটা T1, এটা সামথিং একটা সময় এখানে তুমি পেয়ে যাবে। তাহলে এই দোলনকাল মানে কতটা দোলনের জন্য সময় সেটা বলো, এখন রেসপন্স করো। স্যার একটি দোলনের জন্য সময়। হ্যাঁ একটা দোলনের জন্য সময়, অনেক সময় নিচ্ছে তোমরা। তাহলে আমরা কি করব বলো, তাহলে T1টাকে দোলন সংখ্যা দ্বারা কি করবো, ভাগ করে দিব।
তাহলে আমরা এখানে এই যে দেখো দোলনকাল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা L1 পেয়ে গেলাম, তার রেসপেক্টে T1 এর যে মানটা পেয়েছি সেটাকে আবার আমরা স্কোয়ার করে নিব। স্কোয়ার করে নেওয়ার একটা কারণ আছে, কারণ আমরা এখানে মূল যে সমীকরণ, এক নং যে সমীকরণটা, সেখানে টি এর উপরে স্কোয়ার আছে, বর্গ আছে, এই জন্য আমরা এটাকে কি করে নিব, স্কোয়ার করে নিব। এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। এবারে কার্যকরী দৈর্ঘ্য আমরা 80 সেন্টিমিটার করে দিব। L1 যেটা 100 সেন্টিমিটার ছিল, সেটা এখন আমরা ধরো পরিবর্তন করে 90 সেন্টিমিটার করলাম। তুমি বাড়াইতেও পারো, কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আবার 20টা দোলনের জন্য কি সময় মেজার করবে, তাহলে প্রতি ক্ষেত্রে কি পাচ্ছ বলো তো, এখন নিজেরা বলো। এখন আমরা ওই সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রতি ক্ষেত্রে L2 রেসপেক্টে কি পাবো আমরা, T2 তার উপরে স্কোয়ার পাবো। এই যে আমরা যে মানগুলো পাচ্ছি, এইগুলো নিয়ে তোমার কি করতে হবে, একটা লেখচিত্র তৈরি করতে হবে। ঠিক আছে, এদিকে দিয়ে দাও তোমার টি স্কোয়ার আর এদিকে দিয়ে দাও তোমার এল। তাহলে এই যে তুমি একটা স্থানাঙ্ক পেয়েছো দুইটা, এটা মোটামুটি 5টির জন্য তোমার এই এক্সপেরিমেন্টটা করতে হয়। তাহলে এই বিন্দুগুলো যদি ছক কাগজে স্থাপন করা হয়, তাহলে এইরকম তোমার বিন্দুগুলো পাওয়া যায়। আমি 4টা বিন্দু দিয়ে দেখাই, এই বিন্দুগুলো যোগ করে দিলে এরকম মূল বিন্দুকে আমি একটা সরল রেখা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সরল দোলকের ক্ষেত্রে স্কোয়ার বনাম এল লেখচিত্রের যে প্রকৃতি, সেটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। এবার আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট নির্ধারণ করে আমরা উভয় অক্ষে লম্ব টেনে দেব। তো উভয় অক্ষে যদি আমরা লম্ব টেনে দিই, তাহলে এই পয়েন্টে যে মান পাওয়া যাবে, সেটা এ বিন্দুতে যে মান পাওয়া যাবে সেটা কার মান, আর বি বিন্দুতে যে মান পাওয়া যাবে সেটা কার মান, একটু বলো। স্যার এ বিন্দুতে এল এর মান পাওয়া যাবে, স্যার বি বিন্দুতে টি স্কয়ার এর মান পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা এল এর মান বের করব, আর এখান থেকে টি স্কয়ারের মান বের করব। এই এল এবং টি স্কয়ারের মানটা আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, সেটা হচ্ছে এই যে 1 নং যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা কি করব, প্রয়োগ করব। এই সমীকরণে যদি আমরা ওই এল এবং টি স্কয়ারের মানটা প্রয়োগ করি, তাহলে আমরা কার মান পেয়ে যাব, এক্সপেরিমেন্টালি জি এর মানটা আমরা পেয়ে যাব। এইভাবে সরল দৈর্ঘ্যের সাহায্যে আমরা জি এর মান বের করতে পারি। দেখো তো এই ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা। 5টি কার্যকরী দৈর্ঘ্যের জন্য 5টি দোলনকাল বের করতে হবে। সেই দোলনকালগুলোর বর্গ করে নিবে, বর্গ করে সেটাকে লেখচিত্রে স্থাপন করলে মূল বিন্দুকে একটা সরল রেখা পাওয়া যাবে। এটা লেখচিত্র করা হচ্ছে অ্যাকুরেট মান পাওয়ার জন্য, এভারেজ মান পাওয়ার জন্য। তাহলে সেই লেখ তৈরি করার পরে লেখের উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে সেটা উভয় অক্ষে লম্ব টেনে দিবে, এক্স অক্ষে লম্ব টেনে দিবে, ওয়াই অক্ষে লম্ব টেনে দিবে। তাহলে এই লম্ব রেখা উভয় অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেখান থেকে এল এর মান পেয়ে যাবে, আর ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে টি স্কয়ারের মান পেয়ে যাবে। এই মানটা লেখ থেকে বের করতে হবে, করে অ্যাকুরেট মানটা পাওয়া যাবে। এই মানটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, 1 নং সমীকরণে অ্যাপ্লাই করলে আমরা কার মান পেয়ে যাব, জি এর মান পেয়ে যাব। দ্যাটস ভেরি সিম্পল। দেখো এটা বুঝতে পেরেছো কিনা, এটা 1 নং ব্যবহার সরল দোলকের। জি স্যার। 2 নং ব্যবহার হচ্ছে আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারি এটার সাহায্যে, সরল দৈর্ঘ্যের সাহায্যে। পাহাড়ের উচ্চতা বানানটা ঠিক আছে কিনা একটু চেক করো। পাহাড়ের উচ্চতা বের করতে চাচ্ছি আমরা। তো ধরো এটা একটা পাহাড়, হ্যাঁ এটা একটা পাহাড়, আমি একটু দ্রুত আগাবো। এটা হচ্ছে ভূমি, এইগুলো হচ্ছে মাটি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, গ্রাউন্ড এটাকে বলা হচ্ছে। তো এটা ধরো তোমার 1 নং অবস্থা, আর উপরে এটা হচ্ছে তোমার 2 নং অবস্থা। বলো তো 1 নং অবস্থা কোথায় আর 2 নং অবস্থাটা কোথায়, বলো, কুইক রেসপন্স করবে। 1 নং অবস্থাটা কোথায়, 2 নং 1 অবস্থাটা নম্বরটা কোথায়? ভূমিতে স্যার, আর 2 নম্বরটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে। আচ্ছা এখন বলো তোমরা, এগুলো মহাকর্ষ অধ্যায়ের জ্ঞান থেকে বলতে হবে তোমাদের। আচ্ছা বলো তো 1 নং অবস্থানে আমরা কি লিখতে পারি, এটা ভূপৃষ্ঠে g1 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বলো, gm ডিভাইডেড r স্কয়ার। এম আই রাইট? জি স্যার। আর 2 নং জি স্যার। অবস্থানে আমরা কি লিখতে পারি, g2 দ্যাট ইজ ইকুয়াল টু স্যার, কি হবে, gm জিএম ডিভাইডেড বাই আর h প্লাস r এইচ প্লাস স্কয়ার। h হোল স্কয়ার, রাইট? আচ্ছা এবারে আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই বলো, g1 ডিভাইডেড g2 that is equal to r plus h divided r, আমি এটা একবারে করতেছি, তার উপরে হোল স্কয়ার। দেখো এটা বুঝতে পেরেছে কিনা। জি স্যার। জন সমীকরণকে g2 সমীকরণ দ্বারা ভাগ করা হচ্ছে, করলে এটা পাওয়া যায় কিনা বলো, gm আর gm কিন্তু কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবারে আমরা এই জায়গা থেকে দেখো তো এটা করতে পারি কিনা, 1 plus h by r তার উপরে হোল স্কয়ার। জি স্যার। বা পরের লাইন আমরা কি লিখতে পারি, রুট ওভার g1 ডিভাইডেড g2 দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস h বাই r। আমাদের টার্গেট হচ্ছে h এর মানটা বের করা, পাহাড়ের উচ্চতা বের করা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, রুট ওভার g1 বাই g2 মাইনাস 1 হোল ইনটু আমরা কি করতে পারি, এখানে r গুণ হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু h। দেখো এই সমীকরণটার ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু আমাকে বলো।
এই যে সমীকরণটা বের করা হলো এটার সাহায্যে আমরা কি বের করতে পারি, পাহাড়ের উচ্চতা বের করতে পারি। তাহলে উচ্চতা বের করতে গেলে কি কি জানতে হবে? পৃথিবীর ব্যাসার্ধ আর তো আমার জানা আছে, এই আরটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, খেয়াল করো। আর জি1 কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি আমি জি জানি আর ওই পাহাড়ের চূড়ায় যদি জি জানি জি2, তাহলে আমি এই সমীকরণের মান ব্যবহার করলে আমরা কার মান পেয়ে যাব? পাহাড়ের হাইট পেয়ে যাব। জি স্যার। জি কিভাবে বের করতে হয় সেটা তো আমরা ওই যে 1 নং ইয়াতে পড়লাম, যে এই যে এই প্রসেস অবলম্বন করে আমাকে জি বের করতে হবে। অঙ্ক করার জি স্যার। ক্ষেত্রে হয়তো মান বলে দেওয়া থাকবে, এই এক্সপেরিমেন্ট আর তোমাদের করতে হবে না, কিন্তু এই সমীকরণ ব্যবহার করে যখন করবে তখন মানগুলো বলে দেওয়া থাকবে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? পাহাড়ের উচ্চতা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবারে এই সমীকরণটাকে রিপ্লেস করে আরেকটা সমীকরণ আনা যায়, সেটা কি? T1 that is equal to 2 pi root over L divided G1, আর T2 দোলনকালের সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতেছি, T equal to 2 pi root over L divided G2, কার্যকরী দৈর্ঘ্য সেম রেখেছি। এই ক্ষেত্রে এখন বলো তো আমরা কি করতে পারি বলো? এই T1 আর T2 যে সমীকরণটা পেলাম সেখানে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে ভাগ করে দিতে পারি। T2 divided T1 that is equal to root over কি পাচ্ছি আমরা বলো? G1 divided G2. Am I right? জি স্যার। এই মানটা আমরা এখন এই যে root over G1 by G2 এর পরিবর্তে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলে আমরা দেখো কি পাচ্ছি, এই ইকুয়াল টু, আমি এটা আবারও লিখতেছি তোমার সমীকরণটা, G1 by G2 minus 1 whole into R that is equal to root over G1 by G2 এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? T2 divided T2 by T1 minus 1 whole into R। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব? পাহাড়ের উচ্চতা বের করব। যদি জি সরাসরি বলা থাকে তাহলে প্রথমটা ইউজ করব, আর যদি দোলনকালের কনসেপ্ট দেওয়া থাকে তাহলে দ্বিতীয়টা ইউজ করতে হবে। এই সমীকরণ ব্যবহার করে আমরা আগামী দিনে অঙ্ক করব। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করা হলো। এবারে চলে আসে আমরা খনির গভীরতা বের করব। খনি মানে কি? ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে যাব আমরা। তো সেই ক্ষেত্রে খনির গভীরতা বের করার জন্য ধরো আমরা এইরকম একটা অবস্থা নিলাম। এটা ধরো তোমার ভূপৃষ্ঠ, এটা 1 নং অবস্থা, এটা হচ্ছে 2 নং অবস্থা। এটা কিন্তু ভিতরের দিকে, এগুলো মাটি, এগুলো ভূমি। ঠিক আছে? আচ্ছা, তো কত গভীরে গেলাম এটাকে নামকরণ করলাম ধরো তোমার এইচ। তাহলে এই সমীকরণটা আমাদের জানা আছে কিনা একটু বলো তো? ওই তোমার ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে যাই তাহলে জি বের করার যে ফর্মুলা, এটা কি মনে আছে বলো? G2 divided G1 that is equal to কি ফর্মুলা ছিল বলো? G2 divided G1 into 1 minus H by R, এইটা জানা আছে কিনা এটা আমাদের বলো? মহাকর্ষ অধ্যায় থেকে পড়ে এসেছি আমরা। জি স্যার। দেখো, হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা থেকে ফাইনালি H equal to কত লিখতে পারি বলো? তাহলে 1 minus G2 by G1 into কত? ক্যাপিটাল R, that is equal to 1 minus root over, আচ্ছা root over না, এই G2 by G1 মানে কত লিখতে পারি বলো তো? G2 by G1, G2 by G1, দেখো এই যে সমীকরণ থেকে আমরা এই যে সমীকরণ থেকে তাহলে আমরা কি লিখতে পারি বলো? তাহলে এখানে T1 স্কয়ার বাই T2 স্কয়ার হোল ইনটু আমরা কি লিখতে পারি? R লিখতে পারি। এই যে সমীকরণটা তৈরি হলো এটা ব্যবহার করে আমরা খনির গভীরতা বের করতে পারি। তো সময় শেষ হয়ে গেছে। আগামী দিনে আমরা আরেকটা টপিক আছে সেটা সহ অঙ্ক যা আছে সেগুলো করাবো এবং আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। তো তোমরা একটু লেখাপড়া করো, আগামী ক্লাসে জয়েন করো। তো কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার আমাদের তো গভর্নমেন্ট থেকে দেখলাম স্যার ফিজিক্স এর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ওটা কি স্যার আমরা করা শুরু করে দিব? আর স্যার বাংলাও দেওয়া হয়েছে। আমি আমাদের কলেজের মিটিং আছে, মিটিং হলে আমি তোমাদের ডিরেকশন দিব, তারপরে তোমরা লেখার চেষ্টা করো। হ্যাঁ, জমা দিতে হবে, ওটা আমি পরে জানাবো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাই লেখা